হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম আর এখন বাজে সকাল 6:30। আর যেহেতু আজকে তোমাদের দাদাভাই সকাল সকাল ডিউটি চলে গেছে, মানে এসির ডিউটি 6টার সময় বেরিয়ে গেছে, তো আমাকে অনেকটাই ভোরে উঠতে হয়েছে। তো ভোরবেলায় উঠে কি করব বুঝে উঠতে পারছিলাম না, তো তাই কাজ শুরু করে দিয়েছি। তো মোটামুটি ঘরগুলো আমার গোছানো হয়ে গেছে আর কালকের কিছু কাপড় ছিল যেগুলো তোমার গুছিয়ে রাখা হয়নি, তো এখন সেগুলোই বসে বসে গুছিয়ে নিচ্ছি। আর আজকে ভাবলাম যে সকালে যখন উঠেইছি তখন বেডরুমটা ভালোভাবে ক্লিন করে নিই, তো ব্যাস, তো আজকে সেটাই করব। আর এদিকে ছেলেকেও ভোরবেলায় উঠিয়ে দিয়েছি, আজকে যেহেতু স্যাটারডে, তো আজকে তো স্কুল থাকে না, তো ওকেও উঠিয়ে দিয়েছি। আর দুদিন পর থেকে ওর পরীক্ষা, আর ছেলে তো আমার বোর্ড দেবে তোমরা জানোই, তো সেই জন্য ওকেও উঠিয়ে দিয়েছি, ও পড়া করছে। আর আমি এখন দেখো ওয়াল থেকে এসি থেকে সব ঝুল বলো ধুলো বলো এগুলো ঝেড়ে নিচ্ছি। আর এই শীতের সকালে কনকনে ঠান্ডায় কাজ করতে কিন্তু ভীষণ তোমার কষ্ট হয়। আর আমাদের এখানে শীতটা এই দুদিন ধরে কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে। আর সত্যি বলতে গেলে আমার শীতকাল একদম ভালো লাগে না, কারণ শীতকালে কোনো রকমই কোনো কাজ করা হয় না, মানে যে কাজটাই করব সেটাতেই তোমার কুড়েমি লাগে। তো সেই জন্য আমার কিন্তু শীতকাল একদম ভালো লাগে না। অনেকেরই আছে যারা শীতকাল কিন্তু ভীষণ ভালোবাসো, তাদের কাছে একটা মানে খুব ভালো শীতকাল, কিন্তু আমার কাছে সব থেকে বিরক্তি হচ্ছে শীতকাল। আমার গরমকালটা যদিও ভালো লাগে, মনে হয় ফ্যান চালিয়ে এসি চালিয়ে তোমার কাজ করা যায়, তারপর একটু আরাম লাগে। আর শীতকালে না কোনো কাজ করে উঠতে পারি না, খুবই কষ্ট হয়। তো সেই কারণেই কিন্তু আমার শীতটা একদম ভালো লাগে না। আর ক্যামেরাটা একটু দেখতেই পাচ্ছ নড়ছে, যেহেতু আমার ছেলে ক্যামেরাটা ধরে আছে, তো প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। বেডরুমে খুব একটা বেশি জিনিস না হলেও কিন্তু যে জিনিসগুলো থাকে সেগুলো যদি আমি ভালোভাবে পরিষ্কার না করি সপ্তাহে একদিন, তাহলে কিন্তু বেশ ধুলোও জমে যায় আর ঝুলটাও পড়ে যায়। আর ঝুল ঝাড়ার সময় আমি কি করি জানো তো, 2 দিন 3 দিন পর পর আমি একবার ঝুল ঝাড়াটা নিয়ে প্রত্যেকটা রুমে একবার করে বুলিয়ে দিই, তাহলে কি হয় সেরকমভাবে মানে ঝুলটা পড়ে না। আর এই ওপরগুলো তো প্রত্যেক দিন আলমারির মাথার ওপর বলো এসি বলো এগুলো তো প্রত্যেক দিন করা হয় না, এগুলো সপ্তাহে একদিনই করে থাকি। তো তাই এখন ভালোভাবে উপরটা ঝেড়ে নিলাম। আর উপরে দেখতেই পেলে তোমরা যে কী পরিমাণ ধুলো জমেছিল। 7 দিন পর করলেও কিন্তু এরকমই থাকে, আবার 1 মাস পরে করবে তো এর থেকেও বেশি। আর এখন দেখো আলমারিটাকে প্রথমে একটু মুছে নিলাম, যেহেতু ধুলোগুলো বসে থাকে প্রত্যেক দিনে। আর তারপর ভালো করে তোমার এই কলেনটা দিয়ে তারপর মুছে নেব। যে কোনো ফার্নিচার যদি আমরা আগে শুকনো কাপড়ে না মুছে নিই, তাহলে যদি মুছি তাহলে দেখবে একটা ধুলোর আস্তরণ কিন্তু ভেজা কাপড়ে পড়ে যায়। সেই জন্য আগে যে কোনো শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবে, তারপর ফার্নিচারগুলো পরিষ্কার করবে, তাহলে সেক্ষেত্রে দেখবে ফার্নিচারের মধ্যে ধুলো বা স্ক্র্যাচ হওয়ার সম্ভাবনাটা খুব কম। আর আমার তো কোনো বেড সাইড টেবিল নেই, তো তোমরা দেখেইছো এই লাগেজটা আমি বেড সাইড টেবিল হিসাবে ব্যবহার করে থাকি। আর এটাকেই আজকে সরিয়ে মানে যতগুলো ফার্নিচার আমার দ্বারা সম্ভব সরিয়ে সরিয়ে পরিষ্কার করা সেটা আমি করে থাকি। কারণ দেখবে এগুলো যদি তুমি সপ্তাহে একদিন না সরিয়ে পরিষ্কার করো তো পেছনে অনেকটাই ঝুল, তারপর ধুলো, তারপর কাগজপত্র এসব পড়ে থাকে। আর আমার ছেলে কিন্তু কাগজ মানে যখন প্রজেক্ট করে তখন অনেক রকম টুকরো টুকরো কাগজ দেখতেই পাচ্ছ সেগুলো ফেলে দেয়, মানে ডিভান্টের পেছন দিকে, তো সেগুলো জমে থাকে। তো সেই জন্য এগুলো প্রত্যেক দিন না হলেও আমাকে সপ্তাহে একদিন কিন্তু ভালোভাবে এগুলোকে পরিষ্কার করতে হয়। তো তাই দেখো ওই টেবিলের মতন যেটা ব্যবহার করি সেটাকে সরিয়ে এখন ভালোভাবে ওটাকে তোমার সরিয়ে মুছে নিলাম। আর তারপর একটা অন্য কাপড় দিয়ে ওটাকে ভালোভাবে কভার করে দিলাম, তাহলে এটা টেবিলের মতনই দেখতে লাগে। টেবিল না হলেও কিন্তু টেবিলের মতন আমার কাজ হয়। আর এখানে মাঝে মাঝে আমি একটু লুকটা চেঞ্জ করি, তো আজকে ভাবলাম যে দুটো টেডি বিয়ার আর এই কুশনটা দিয়ে একটু সাজিয়ে দিই, তো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখায়। তো দেখো সাজানোর পেজ বেশ এরকম লাগছে। আর এখন দেখো এই জায়গাটা পরিষ্কার করে নেব, প্রত্যেকটা কোণা ভালোভাবে সপ্তাহে একদিন পরিষ্কার করতে হয়। আর সত্যি বলতে গেলে প্রত্যেক দিন এরকম সরিয়ে সরিয়ে কিন্তু তোমার ঝাড় দেওয়াও হয় না, ঝুল ঝাড়াও হয় না। তো সপ্তাহে একটা দিন এরকমভাবে আমি তোমার এক একটা রুম ধরি, প্রত্যেক মানে বলবো না যে একই দিনে সব রুমগুলোকে করি, এক এক দিন এক একটা রুম করে থাকি। আর ওই বালতিটা দেখেইছো, ওটাও ঠিক আমি টেবিলের মতনই ব্যবহার করে থাকি, যেহেতু তোমার ওটার মধ্যে তোমার টুকরো টুকরো যে কাপড় থাকে ছোট ছোট কাপড়গুলো যেগুলো মানে ডাস্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, তো সেগুলো আমি এই বালতির
মধ্যে স্টোর করে রাখি, ফেলে দিই না, যেহেতু কোনো না কোনো কাজে লেগেই থাকে তার জন্যে। আর তারপরে যে এই গাছটা দেখতে পাচ্ছ ইনডোর প্ল্যান্টটা, তো সেটা এর উপর সাজিয়ে রাখি, দেখতেও বেশ ভালো লাগে আর একটা লুকও দেয়, তো সেই জন্যে। তো দেখো এখন ওটার মধ্যে আমি আবার একটা কাপড় দিয়ে দিলাম, তারপর আবার ওই গাছটাকে রেখে দেবো। যেহেতু এটা বালতি, প্রথমে একটু বসতে অসুবিধা হচ্ছিলো, তারপর যাই হোক জোর করে ওটাকে বসিয়ে দিলাম। আর ড্রেসিং টেবিলটা পাশে আছে, সেটা তো দেখতেই পাচ্ছ। আর ড্রেসিং টেবিলটা আমার অনেক পুরনো, আমার বিয়ের মানে ড্রেসিং টেবিল, যেহেতু আজ থেকে 17 বছর আগে আমার বিয়ে হয়েছে, তো বুঝতেই পারছো সেই সময় সেরকম কোনো যে ডিজাইন ছিল আমার মনে পড়ে না। তো তখন বাবা এটাই দিয়েছিল, তো এটাই আমার রাখা আছে, যত্ন করে রেখেছি, এখনও চেঞ্জ করার প্রয়োজন মনে হয়নি, তাই চেঞ্জ করিনি। আর এখন দেখো ভালো করে প্রত্যেকটা নিচ এখন ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় তো দেওয়া হয়, বুঝতেই পারছো, ঝাড় দেওয়া হয় মানে কি তোমার নিচের তলাগুলো ভালো করেই ঝাড় দেওয়া হয়, কিন্তু এই যে সরিয়ে সরিয়ে প্রত্যেক দিন যে তোমার ঝাড় দেওয়া সেটা হয় না। আর সেটা সম্ভবও নয় যে প্রতিদিন তুমি ফার্নিচার সরিয়ে সরিয়ে ঝাড় দেবে। তো যেটুকু আমি পারি সেটা করি, আর যেটা পারি না সেটা করি না, সেটা তোমাদেরকে মিথ্যে বলে তো লাভ নেই। আর সবথেকে বেশি যদি তোমার বলো নোংরা কোথায় জমে, সেটা হচ্ছে কিন্তু তোমার এই তলাগুলোতে। আর যখন বেডরুমটা পরিষ্কার করছি তখন ওয়ালগুলোকেও অবশ্যই পরিষ্কার করে নেবে, তাহলে কি হয়, ওয়ালের মধ্যে যে ধুলো থাকে বা ঝুল থাকে সেগুলো কিন্তু একবারই ক্লিন হয়ে যায়। তো আমি প্রতিদিন চেষ্টা করি এরকমভাবে ধুলোগুলোকে ঝেড়ে নেবার। আর যখন ঝাড় দিই ঘর, তখন কিন্তু আমি বেডরুমে এরকমভাবে একবার ঝাড়ুটাকে বুলিয়ে নিই। তো আমি বললাম না যে সবথেকে যদি ধুলো কোথাও ময়লা বলো, এই খাটের তলা, ড্রেসিং টেবিলের তলা, আলমারির তলা, এগুলোর থেকে কিন্তু প্রতিদিন যদি তুমি বলো তো প্রতিদিন এইরকম কিন্তু ধুলো ময়লা বেরিয়ে থাকে। তুমি যতই 10 বার ঝাড় দাও, কিন্তু যখনই তুমি এই খাটের তলা, আলমারির তলা, ফ্রিজের তলাগুলোতে ঝাড় দেবে, দেখবে এরকমই ধুলো বেরোয়। জানি না, আর আমার তো ঘরে এত ধুলো ঢুকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখো এখন মোটামুটি ধুলোগুলো পরিষ্কার করে বের করে নিলাম। আর এখন হচ্ছে এই ডিভানগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিই। আর আমার সেরকমভাবে ডিভান কোনোটাই নোংরা থাকে না, যেহেতু আমি 2 দিন পর পরই একটু করে হালকা হাতে পরিষ্কার করে নিই, তাই আমার কিন্তু ডিভান সবসময় পরিষ্কারই থাকে। তোমরা হয়তো ভিডিও দেখলে বুঝতেও পারবে। তো আমার বেডরুমে যেটুকু জিনিস ছিল সব কিছু পরিষ্কার হয়ে গেল। আর যেহেতু সকালবেলা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ছেলে পড়তে বসেছে, তো সেই জন্য জানলা দরজা কিছুই খুলতে পারিনি। ওই দিকের একটা জানলা খুলেছিলাম, তো সেটাও আমার পর্দাটা দেওয়া করিয়েছে। তো তোমাদের চারিপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো দেখো কোনো ওয়ালে কোনো কিন্তু ঝুল কিছু নেই। আর ছেলে এখানে পড়তে বসেছে, তাই একটু বিছানাটা মেসি হয়ে আছে, যেহেতু ও ঢাকা নিয়েছিল, ঢাকাটা মানে ক্যামেরা অন করতে ও হাঁটিয়ে দিল। আর দেখতেই পাচ্ছ মোটামুটি কিন্তু আমার রুমটা সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই পাশটাও করেছিলাম, সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। আর এরপর সোজা স্নান টান করে তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে প্রথমেই আমি আলু আর ডিমটা সিদ্ধ হতে দিয়ে দিলাম। তাহলে কি হবে, এদিকে আলু ডিমটা সিদ্ধ হতে থাক আর আমি এইদিকে তরকারিগুলো কেটে নিতে পারবো, তাহলে ঝটপট রান্না হয়ে যাবে। আর আজকে তো আমার 10টা থেকে 10:30টার মধ্যে রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। আর ওইদিকে ডিমগুলো সিদ্ধ হওয়ার পর এখন আমি আমাদের স্টাইলে মানে বাঙালি স্টাইলে আমি চচ্চড়ি রান্না করছি। আর ওই যে ফুলকপির ডাঁটার যে চচ্চড়ি হয়, সেটা তো যে যেরকমভাবে করো, তো আমি কি করি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, 5 ফোড়ন আর বড়ি, এটা দিই তোমার ফোড়ঙে দিই। আর তারপর এগুলো একটু যখন ভাজা ভাজা হয়ে যায়, তারপর পুরো সবজিটা দিয়ে দিই। আর সবজির মধ্যে থাকে তোমার ফুলকপির ডাঁটা, তারপর তোমার বাঁধাকপিরও কখনো কখনো ডাঁটা থাকে, সিম, বেগুন, মূলো, বরবটি, তারপর গাজর, মানে তুমি যত সবজি দিতে পারো, কিন্তু মেন হচ্ছে তোমার ওই ফুলকপির ডাঁটাটা। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি গরম গরম ভাত দিয়ে ওটা খেতে ভীষণ ভালোবাসি। আমি একটু বেশি করেই বানিয়ে রাখি, তাহলে কি পরের দিন আমার হয়ে যায়, যেহেতু আমি একাই খেতে ভালোবাসি, ছেলে কখনো কখনো খায়, আর যারাও কখনো কখনো খায় তো ওদেরকেও দিয়ে আসি। তো আজকে অনেকটা পরিমাণেই বানিয়ে ফেলেছিলাম, তো আমাদের 2 দিন হয়েও গেছিলো। তো দেখো এখন ভালোভাবে তরকারিটাকে ভেজে নিচ্ছি। তো মোটামুটি দেখো এখন আমার ভাজা কমপ্লিট হয়েছে। এরপর এতে কিন্তু আমি একটু হলুদ দিই, কারণ হলুদ দিয়ে করিনি, একটু সাদা সাদা ভাব দিয়েই করি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো প্রত্যেকটা ইয়েতেই দিই। আর এরপর দেখো আমি সরষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর এরপর একটু ভেজে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো দেখো চচ্চড়ি হয়ে গেছে আমার। নামাবার সময় একটু মিষ্টি, একটু কাঁচা তেল আর ধনেপাতা অবশ্যই দিবে। এরপর দেখো চলে এলাম মুখে ময়শ্চারাইজার আর ক্রিমটা লাগাতে, বডি লোশন। তো যেহেতু স্নান করার পর তখন আর কিছু লাগাতে পারিনি, যেহেতু তরকারিটা চাপানোর ছিল। তো এখন চলে এলাম সেই ময়শ্চারাইজার আর একটু তোমার বডি লোশন লাগাবো, ব্যাস। আর এই শীতকালে না এই একটা বড় হ্যাপা জানো তো, যে এই ক্রিম লাগাও তারপর বডিতে তোমার লোশন লাগাও, এসব লাগানোর জন্যই আমার শীতকালটা একদম ভালো লাগে না। যেহেতু খুব একটা বেশি প্রোডাক্ট আমি ইউজ করি না, তাই আমার এগুলো কিন্তু
একদমই ভালো লাগে না যে এটা ওটা সেটা শীতকালে লাগাতে হয়। গরমকালে কি যে কোনো একটা সানস্ক্রিন লাগিয়ে নাও, ব্যাস তাহলেই হয়ে যায়। আর মানে তোমার বাথরুমে তো থাকেই একটা অয়েল বাস লাগিয়ে স্নান করে নাও, হয়ে যায়। আর এই শীতকালে হচ্ছে এইসবের হ্যাপা, তো তার জন্যই একদমই শীতকাল ভালো লাগে না। চলো এখন সিঁদুরটা ঠেকিয়ে নিয়ে, আর চুল খুলে তো সিঁদুর লাগাতে নেই, তাই একটা ক্লিপ লাগিয়ে নিলাম। তারপর এখন সিঁদুরটা ঠেকিয়ে ঠাকুরকে প্রণাম করে নেব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো। আজকের মতন এইটুকুই, টাটা।